আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ। আমাদের গতকালকের সেশনের পরে ওয়ালাইকুম আজকে সালাম আবার উস্তাদ। আমরা একত্রিত হয়েছি। গতকালকে যারা 8:30টার সময় টাইম নিলেন, আজকে তারাই মনে হয় এখন আসেনি। ঠিক আছে, আসতে থাকুক, আমরা সেশন শুরু করি। তো সবাই একসাথে আসলে সুবিধা হলো যে কালকের যে হোমওয়ার্ক ছিল সেগুলো সম্পর্কে প্রথমে আসলে শুরু করা যাইতো। যেহেতু সবার উপস্থিতি এখনো নিশ্চিত হয় নাই, আহ আমরা হোমওয়ার্ক যেগুলো দেওয়া ছিল সেগুলোর বাইরে যে বিষয়গুলো নিয়ে আমরা এই কদিন ধরে কথা বলছি সেগুলো কতটুকু মনে আছে সেটা একটু আমরা দেখে নিই। আর আমরা আজকে আমরা আজকে সেকশন সেকশন 78 সেকশন 78 নিয়ে আলোচনা করব। সেকশন 78 নিয়ে আলোচনা করব। আয়কর আইনের উম, আয়কর আইন 2023-এর সেকশন 78 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা তো অঙ্ক অঙ্ক করতে গেলে এই সেকশনটা লাগবে, যে কারণে আমরা আজকে এই সেকশন 78 নিয়ে কথা বলবো। কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত। কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত, এটা আইনে কি বলা আছে সেটা আমরা দেখি। আহ, আইনে আইনে বলছে যে এই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ 3-এ বর্ণিত নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে কোনো কর বর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্নবর্ণিত হারে কর রেয়াত প্রাপ্য হইবেন। তাহলে আমরা গতকালকে কর রেয়াত সম্পর্কে তো, সংজ্ঞা দেখেছি। কর রেয়াত কাকে বলে, কর অব্যাহতি কাকে বলে, এগুলো গতকালকে আমরা সংজ্ঞা দেখেছি এবং আজকেও কিছুক্ষণ পরে আমরা সেই সংজ্ঞায় যাব। আর বিনিয়োগ জনিত কর রেয়াত, এটাকে আমরা যেটা বলি বিনিয়োগ জনিত সাধারণ কর রেয়াত। এটা আসলে আমরা যারা ইনকাম ট্যাক্সে কাজ করি, ইনকাম ট্যাক্সের বিধানটা এইভাবেই জানি যে বিনিয়োগ জনিত, অর্থাৎ একটা অর্থ বছর যখন শেষ হচ্ছে বা আয় বছর যখন শেষ হচ্ছে, সেই অর্থ বছর বা আয় বছর এইটার শেষের যদি 30শে জুনের মধ্যে 30শে জুন 30শে জুন যে আয় বছরটা শেষ হচ্ছে, সেই আয় বছরের মধ্যে একজন করদাতা, একজন নিবাসী এবং অনিবাসী করদাতা, উনি কত টাকা বিনিয়োগ করলেন
সেই বিনিয়োগের উপরে উনি কর রেয়াত পাবেন। সেই বিনিয়োগ কোথায় আছে? সপ্তম তফসিলের অংশ 3-এর নির্ধারিত সীমা। সপ্তম তফসিলে বলা আছে, যেটা আমরা কিছুক্ষণ পরে ওই 25-এ গেলে আলোচনা করতে পারবো। 25-26-এর কর বর্ষের যে বিধান, সেখানে সামান্য পরিবর্তন আছে। তাহলে ষষ্ঠ তফসিলের অংশ 3-এর নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা। ওইখানে কি কি দেওয়া আছে? সীমা দেওয়া আছে, শর্তাবলী দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে, কারা এই কর রেয়াত পাবে, বিনিয়োগজনিত কর রেয়াত পাবে, সেটা ওখানে বলা আছে। এই নির্ধারিত সীমা, কন্ডিশন এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে কোনো কর বর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা নিম্ন বর্ণিত ভাবে কর রেয়াত প্রাপ্ত হইবে। কিভাবে পাবেন? প্রথমটার উপরে হলো 3%, প্রথমটায় হলো 3%, দ্বিতীয়টায় হচ্ছে 15% বা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম। কয়ে কয় হলো 3%, বা ক্ষয়ে হলো 15%, গয়ে হলো 10 লক্ষ টাকা। এই তিনটির মধ্যে যেটি কম, অর্থাৎ একজন করদাতার আয় বর্ষে যে বিনিয়োগ উনি করলেন, অর্থাৎ ওই ষষ্ঠ তফসিলের অংশ 3-এ নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে উনি যে বিনিয়োগ করলেন, সেই বিনিয়োগের, অর্থাৎ মোট বিনিয়োগের 3%, মোট বিনিয়োগ যেটা আসবে সেই মোট বিনিয়োগের 3%, সরি, মোট আয়ের 3%, মোট আয়ের 3%। আর উনি যে বিনিয়োগ করলেন, প্রথমটা হলো মোট আয়ের 3%। একটা আয় বর্ষে করদাতা যে আয়ের উপরে উনি কর দেন, করার পর যে আয়ের উপরে ওনার করার পর হয় মোট আয়, সেই মোট আয়ের 3%, বা উনি ষষ্ঠ তফসিলের 3-এ বর্ণিত নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে যে বিনিয়োগ করলেন, সেই বিনিয়োগের 15%, সেই বিনিয়োগের 15%, বা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম, সেই টাকাটা উনি বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন। একজন কে পাবেন? একজন নিবাসী এবং একজন অনিবাসী করদাতা। অনিবাসী বিদেশি লোক পাবে না, শুধু বাংলাদেশি যদি হয় তাহলে পাবে। কারা পাবে? এই প্রযোজ্য কর হইতে তার যে কর আসবে, সেই কর থেকে সে রিবেট পাবে। স্বাভাবিক ব্যক্তি করদাতা ও অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা, এই দুইজন। কোনো কোম্পানি পাবে না, কোনো পার্টনারশিপ ফার্ম পাবে না, কোনো ট্রাস্ট পাবে না, কোনো ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, কেউ পাবে না। শুধু পাবে কে? ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি, তারা পাবে। স্বাভাবিক ব্যক্তি করদাতা এবং অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক ব্যক্তি করদাতা, এরা পাবে। কি পাবে? তার যে মোট আয়, সেই মোট আয়ের 3%, তার যে বিনিয়োগ ষষ্ঠ তফসিলের 3-এ বর্ণিত বিধান অনুযায়ী তার যে বিনিয়োগ, সেই বিনিয়োগের 15%, বা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম, সেই টাকাটা উনি বিনিয়োগজনিত করে পাবেন, এবং সেই বিনিয়োগটা হইতে হবে 30 জুনের মধ্যে, আয় বছর শেষ হওয়ার আগে। যেই কর বর্ষের, যে আয় বর্ষের জন্য উনি কর দিবেন, সেই আয় বর্ষ শেষ হওয়ার আগে, অর্থাৎ সেই আয় বর্ষের মধ্যে, অর্থাৎ 30 জুনের মধ্যে তাকে এই বিনিয়োগটা করতে হবে। আচ্ছা, এখন এই যে
তিনটার মধ্যে যে ছোট ছোট যেটা আহ, সেটা যে কাউন্ট হবে, সেই কাউন্টের মধ্যে দেখেন বলা আছে এক্ষেত্রে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, এক্ষেত্রে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এইরূপ আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়া পরিগণিত মোট আয়। এটা এটা হলো সংযোজন করছে কি, আপনি যখন মোট আয় পরিগণনা করবেন, এটা আগে ছিল না, এটাকে সংযোজন করা হয়েছে। কি সংযোজন করা হয়েছে? 24-এ সংযোজন করা হয়েছে। সেটা হচ্ছে এই আয়কর আইনি বিধান দিল যে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, কর অব্যাহতি আমি যে আয়ের উপরে কর অব্যাহতি হওয়ার কথা, ওই আয়কর আইন অনুযায়ী বা রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এছাড়া অনুযায়ী যে সমস্ত আয়ের উপর আমার কর অব্যাহতি পাওয়ার কথা, সেই আয় আমার মোট আয় থেকে বাদ যাবে। হ্রাসকৃত কর হার, যে সমস্ত আয়ের ক্ষেত্রে কম হারে ট্যাক্স দেওয়ার কথা, সেইগুলো বাদ যাবে। কারণ আমি তো এখানে সুবিধা নিচ্ছি, সেজন্য আমার মোট ইনকাম থেকে ওইগুলো বাদ যাবে। এবং ন্যূনতম কর প্রযোজ্য, যে সমস্ত আয়ের ক্ষেত্রে ন্যূনতম কর প্রযোজ্য, সেই ন্যূনতম করের ক্ষেত্রে ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বাদ দিয়া পরিগণিত মোট আয়, সেইটার উপরে আমার কি এই 3% চার্জ করতে হবে। কিভাবে সেটা পরিগণনা হবে আমরা সামনে আমরা অঙ্ক দেখব, অঙ্কে গেলে বিষয়টা ক্লিয়ার হবে। খতে আসেন, কোনো আয় বর্ষে ষষ্ঠ তহবিলের অংশ 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ। খ হলো কি, কোনো আয় বর্ষে ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ। ওই যেটা কিছুক্ষণ আগে বললাম যে ষষ্ঠ তফসিলের 3 অংশে বলা আছে কোথায় কোথায় আমি বিনিয়োগ করতে পারবো। সেই বিনিয়োগ এবং ব্যয়ের বিনিয়োগজনিত ব্যয় যেটা আমি করলাম, সেইটার 15%, অর্থাৎ আমার মোট আয় যদি আমার মোট আয় যদি 1 কোটি টাকা হয়, তাহলে সেই 1 কোটি টাকা থেকে আমার কর অব্যাহতিপ্রাপ্ত আয় বাদ যাবে, হ্রাসকৃত কর হারের কোন ইনকাম যদি থেকে থাকে সেটা বাদ যাবে, সেখান থেকে যদি আমি ন্যূনতম কর প্রযোজ্য হয়ে থাকে সেটা বাদ যাবে, বাদ দিয়ে আমার যে আয়টা থাকবে সেটার উপরে 3% আমি চার্জ করলে যেটা আসবে। তারপরে আমি ষষ্ঠ তফসিলের অংশ 3 মোতাবেক ষষ্ঠ তফসিলের অংশ 3 মোতাবেক যে বিনিয়োগজনিত ব্যয় করলাম, সেইটার 15%, সেটা যদি আমার 10 লক্ষ টাকা হয় বা 50 লক্ষ টাকা হয়, তার 15%, তার 15% বা 10 লক্ষ টাকা, এই তিনটা মধ্যে যেটা ছোট হবে সেইটাই হবে আমার কি বিনিয়োগজনিত কর রেয়াত। সেই টাকাটাই হবে আমার বিনিয়োগজনিত কর রেয়াত, অর্থাৎ ছোট যেটা, বড়টা কিন্তু হবে না। তো আমরা দেখি সাধারণত এই সকল ক্ষেত্রে আপনার 10 লক্ষ টাকা কখনই কেউ বিনিয়োগ কর রেয়াত নিতে পারে না, এই সমস্ত বিভিন্ন শর্তের কারণে। সাধারণত কোনটা হয়, ওই যে উনি যেটা বিনিয়োগ করলেন সেই বিনিয়োগের 15% অথবা ওনার মোট আয়ের 3%, এই দুইটার মধ্যেই আসলে ফাইটটা হয়। এই দুইটার মধ্যে যেটা যেটা ছোট হয়, সর্বসাকুল্যে এই তিনটার মধ্যে যেটা ছোট সেটাই আমার বিনিয়োগজনিত কর রেয়াত হিসাবে আমি ইনসেন্টিভ হিসেবে পাবো, আমি কর রেহাই পাবো, কর রেয়াত পাবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু ডিস্টার্ব করি স্যার। আজকে বলেন। কোন অধ্যায় থেকে শুরু হয়েছে স্যার? আমি একটু বাইরে ছিলাম, আসতে পারি নাই স্যার। 78, আমরা 78 দিয়ে শুরু করছি আজকে। 78 থেকে স্যার, থ্যাংক ইউ স্যার। 78 বিনিয়োগজনিত কর রেহাই, স্যার স্যার এই যে থ্যাংক ইউ এটা স্যার। বিনিয়োগজনিত কর রেয়াত, এখান দিয়ে শুরু করছি। আমরা গতকালকে সংজ্ঞা পড়ছি না কর রেয়াত কাকে বলে, জি স্যার, জি স্যার, কর অব্যাহতি কাকে বলে, এগুলো তো গতকালকে পড়ছি, তাই না? এগুলো গতকালকে হচ্ছে স্যার। হ্যাঁ, তো এখন আমরা আজকে উম, এই বেসিক যে বিষয়, সেই বেসিক বিষয়ের মধ্যে আহ
ব্যক্তি করদাতার ক্ষেত্রে বিনিয়োগজনিত কর রেয়াতের একটা বিষয় আছে। সেই বিনিয়োগজনিত কর রেয়াতের বিষয় বলা আছে আয়কর আইনের 6ষ্ঠ তফসিলের তিন অংশে। সেখানে কিছু নির্ধারিত সীমা দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে এবং যোগ্যতা দেওয়া আছে। সেই অনুযায়ী যে বিনিয়োগটা হবে সেই বিনিয়োগের এখানে 3টা স্ল্যাব দেওয়া আছে। একটা হচ্ছে মোট আয়ের 3%, আর একটা হচ্ছে মোট বিনিয়োগের 15%, আর একটা হলো 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা ছোট সেইটা বিনিয়োগ কর রেয়াত হিসাবে আমরা দেখাইতে পারবো, বিনিয়োগজনিত কর রেয়াত দেখাইতে পারবো। তাহলে এখানে একই কথা বলা আছে কতে। আমি যখন আহ বিনিয়োগ বিনিয়োগ ওই যে 3% চার্জ করতে যাবো, আবার করযোগ্য যে আয় হবে সেখান থেকে কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর প্রযোজ্য ন্যূনতম কর হার এরকম যেগুলো থাকবে সেগুলো বাদ দিয়ে আমার মোট আয় নির্ণয় করতে হবে, সেটার উপরে 3%। আর আয়কর আইনের 6ষ্ঠ তফসিলের অংশ 3-এ যে সমস্ত শর্ত এবং যোগ্যতা দেওয়া আছে সেই অনুযায়ী যে বিনিয়োগ আমি করলাম সেই বিনিয়োগের 15% এবং 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটা ছোট সেটা হলো আমাকে বিনিয়োগ বাবদ বিনিয়োগজনিত কর রেয়াত হিসাবে আমি পাবো। এই বিষয়টা এখন আপনারা এখন যে কয়জন যুক্ত আছেন আপনাদের মধ্যে কে সুন্দর করে বুঝাইতে পারবেন একটু বলেন। এই এই সেকশন 78 আমি যেটা বললাম এটার সাথে আপনার কোনো সাপ্লিমেন্ট থাকলে সেই সাপ্লিমেন্ট সহ আপনি যিনি সুন্দর করে বুঝাইতে পারবেন তিনি বলেন। সেকশন 78 বিনিয়োগজনিত কর রেয়াত। সেকশন 78 বিনিয়োগজনিত কর রেয়াত। কেউ নাই বলার মতো? একটু চেষ্টা করেন না, আমি যেটা বললাম সেটাই বলেন। আমি যেটা বললাম সেটা বললেই তো হবে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ। স্যার এই যে বিনিয়োগজনিত যেটা করে স্যার, এটা তো আমরা যখন একটা অঙ্ক করি স্যার, তখন তো তার সাধারণ ভবিষ্যৎ তহবিলের বা অন্যান্য যেসব জমা আছে, হুম। কল্যাণ তহবিল, গোষ্ঠী বীমা, এই জাতীয় যেসব এই আছে জমা, হুম। এইগুলো 12 মাসের টাকার সাথে আমরা করবো স্যার, বিনিয়োগ 15% ধরে, এবং হচ্ছে মোট বিনিয়োগের যেটা আছে হুম। 3%। হুম। আর সর্বোচ্চ যেটা বিনিয়োগ সেটা 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম সেটাও তো রেয়াত হ্যাঁ, স্যার। এই তিনটার মধ্যে যেটা কম সেইটা আমি কর সেটা রেয়াত হচ্ছে পাবো, স্যার সেই স্যার টাকাটা আমি কর রেয়াত হিসাবে দেখাইতে পারবো। স্যার স্যার আর কেউ বলতে পারবেন? এনিওয়ান? আপনার পুরোপুরি সঠিকভাবে হওয়া লাগবে এরকম না, আপনি আপনি দেখেন বলতে পারেন কিনা। তার বিনিয়োগকৃত কর প্রথমে রেয়াত। মোট আয় ব্যয় করতে হবে। হ্যাঁ। তার প্রথমে মোট আয় বের করতে হবে। মোট আয়ের মধ্যে ন্যূনতম কর বা রেস্ট্রিক্টেড কর এর ইনকাম গুলো বাদ দেবে। হুম। বাদ দেওয়ার পর যে মোট আয় থাকবে এটা একটা, এর হলো 3% বিনিয়োগ করার জন্য যেটা অংশ করা হবে। হুম। আর বিনিয়োগের আর ডিসকাউন্ট আর মধ্যে হ্যাঁ। বিনিয়োগজনিত যেটা অংশ আছে আমাদের, বিনিয়োগজনিত অংশের 0.15 15%। আর সর্বোচ্চ 10 লাখ, সবচেয়ে যেটা কম হয় সেটা। ও, আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন?
স্যার কি ছবি দেখা যাচ্ছে আপনার? হ্যাঁ, দেখা যাচ্ছে না? স্যার স্ক্রিন বলতে না দেখা স্যার, যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না। আমার আমার যে স্ক্রিনটা, সেই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? স্যার এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা স্যার। যেটা নিয়ে আমি আলোচনা করতেছিলাম, এই যে সেকশন 78, এই যে সেকশন 78, এই যে সেকশন 78, এটা নিয়ে আমরা আজকাল আলোচনা শুরু করছি। প্রথমে আলোচনা শুরু করছি এটা নিয়ে, ঠিক আছে? এখানে আরেকবার বলি আমি আলোচনাটা। সেটা হলো যে গতকালকে আমরা যেরকম পড়ছি, কর অব্যাহতি, কর রেয়াত, এগুলো গতকালকে আমরা পড়ছি এবং আমাদের আজকে হোমওয়ার্ক ছিল এই কর অব্যাহতি এবং কর রেয়াত সম্পর্কে। সেখানে আমরা কিছুক্ষণ পরে যাব। আগে এই সেকশনটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। বিনিয়োগ জনিত কর রেয়াত আমরা কিভাবে নিব? বিনিয়োগ জনিত কর রেয়াত, বিনিয়োগ জনিত কর রেয়াত সম্পর্কে আয়কর আইন 2023-এর সেকশন 78-এ বলা আছে, এই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ 3-এ নির্ধারিত সীমা, এই আইনে আয়কর আইনে একটা তফসিল আছে, ষষ্ঠ তফসিল। সেই ষষ্ঠ তফসিলের 3 নম্বর অংশে নির্ধারিত সীমা কি হবে বিনিয়োগজনিত শর্তাবলী, কন্ডিশন, যোগ্যতা, এই সম্পর্কে বলা আছে। সেইটা হলো বিনিয়োগ। আরেকটা কি? তাহলে ওই বিনিয়োগের হলো 15%। আর আমার যে মোট আয়ের হচ্ছে 3%। আর এই তিনটার মধ্যে, আর 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটা ছোট সেটা হলো আমার বিনিয়োগজনিত কর রেয়াত হিসেবে আমি দেখাতে পারবো। এখন এই এই মোট আয়ের হচ্ছে 3%, সেই মোট আয়ের 3% গণনা করার সময় আমাকে কর অব্যাহতিপ্রাপ্ত আয় যদি থাকে আমার মোট আয়ের মধ্যে, সেটা বাদ দিতে হবে। হ্রাসকৃত কর হারে প্রযোজ্য কোনো আয় যদি থাকে, সেটা বাদ যাবে। ন্যূনতম কর প্রযোজ্য এরকম কোনো আয় যদি থাকে, সেটাও বাদ যাবে। অর্থাৎ আমি আগে যেগুলোর উপরে আমি আগে যেগুলোর উপরে এই নিলাম, করের সুযোগ নিলাম, সেখানে সেই আয় আমি আর কি এই বিনিয়োগজনিত কর রেয়াতের সময় দেখাইতে পারবো না, সেটা মোট আয় থেকে বাদ যাবে। তাহলে বাদ দেওয়ার পরে 3%, আর ষষ্ঠ তফসিলের 3 অংশে বর্ণিত যে বিনিয়োগ আমি করলাম সেই বিনিয়োগের 15%, আর 10 লক্ষ টাকা, এই তিনটা যেটা ছোট সেটা আমি বিনিয়োগজনিত কর রেয়াত হিসাবে আমি দেখাইতে পারবো। বুঝাইতে পারলাম? এটা কে বলতে পারবে বলেন তো দেখি এখন? আমি যেভাবে বললাম এইভাবে কে বলতে পারবেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম। বিনিয়োগজনিত কর রেয়াত আমরা পাবো যখন তিনটা ভাবে আর কি, মানে একটা ভাবে আর কি, তিনটা থেকে আমরা যেটা কম সেটা নিব আর কি। প্রথম হচ্ছে মোট আয়ের 3%, আর বিনিয়োগের 15%, আর 10 লক্ষ টাকা। এর মধ্যে তিনটার মধ্যে যেটা কম সেটা হবে আমাদের বিনিয়োগজনিত কর রেয়াত। হুম, আর যখন আমরা মোট আয় নির্ধারণ করব তখন আমরা এখান থেকে আমাদের প্রাপ্য কর অব্যাহতি, হ্রাসকৃত কর হার এবং ন্যূনতম কর যদি প্রযোজ্য হয় সেগুলি বাদ দিয়ে যে মোট আয়টা হবে সেটাকে ধরতে হবে মোট হুম, আয়। হ্যাঁ, আর আর বিনিয়োগটাকে আমাকে ধরতে হবে যদি কর দায় থাকে আর ব্যয় থাকে, সে দুইটার যোগফল। আচ্ছা। এটা হবে আমাদের বিনিয়োগ, মোট হুম, বিনিয়োগ। হুম, হ্যাঁ স্যার, এইটুকুই আর কি বুঝলাম। আচ্ছা, আপনি আপনি ভালো বুঝতে পারছেন। আর আর কেউ বলেন? বলেন না, আপনি যতটুকু জানেন ততটুকু বলেন, এটা লজ্জার কিছু নাই তো। সেকশন 78-এ কি বলা আছে?
সেটা তো আমি বললাম, আমি আবার বলি একদম মানে সেকশনের বাইরে গিয়ে আমরা যখন ই করি, ওই মোট আয় গণনা করি, মোট আয় গণনা করার পরে প্রথম এক কাজ হলো মোট আয় গণনা, তারপরে সেকেন্ড কাজ হলো কর পরিগণনা। মোট আয়ের উপরে আমার কর কত টাকা আসলো, কর পরিগণনা। তো এই কর পরিগণনা যখন আমি করি, কর প্রদেয় কর নির্ধারণ করার সময় আপনাকে কি করতে হয়, বিনিয়োগজনিত কর রেয়াতের সুবিধা পান আপনি। বিনিয়োগজনিত, এখন দ্বারা এই যে আমরা দ্বারা অনলাইনে এবার রিটার্ন সাবমিট করলাম, যাদের বীমা পলিসি আছে সেই বীমা পলিসি এনবিআর এর সাথে কানেক্টেড হয়ে গেছে। আপনার আর ফাঁকি দেওয়ার সুযোগ নেই। যার যেখানে যা আছে আপনি গোপন করতে চাইলেও আর গোপন করতে পারবেন না, তা সব এখানে কি চলে আসবে। তো সেই যে মানে আপনার মানে আপনার রেয়াত, আপনি যে যে অংশটুকু রেয়াত পাচ্ছেন, কর রেয়াত পাচ্ছেন, আয় মানে কর দেওয়ার সময় আপনার যদি মোট আয় 35,000 টাকা আসে, সেইখান থেকে আপনার যদি একটা মোটর গাড়ি থাকে, সেই মোটর গাড়ির অগ্রিম ট্যাক্স দিয়ে আসছেন 25,000, ঠিক আছে না? এই 25,000 বাদ দেওয়ার আগে আপনি এই 25,000 বাদ দিবেন পরে। তার মানে কি, আপনার মোট আয় যেই আসলো সেই মোট আয়ের যে প্রদেয় কর আসলো সেই প্রদেয় কর পরিগণনা করার পরে সেখান থেকে আপনাকে কি করতে হবে, সেখান থেকে আপনাকে এই বিনিয়োগজনিত কর রেয়াত বাদ দিতে হবে। বিনিয়োগজনিত কর রেয়াত বাদ দেওয়ার পরে আপনার যে কর থাকবে সেইখান থেকে আপনি গাড়ি ফিটনেস করার সময় ট্যাক্স দিয়ে আসছেন, তারপরে আপনি এই ই করার সময় যে এলসি করার সময় অগ্রিম কর দিয়ে আসছেন, তারপরে আপনি ট্রেড লাইসেন্স করার সময় অগ্রিম কর দিয়ে আসছেন। যত রকমের খাত আছে আপনার অগ্রিম কর, কোথাও কোথাও আপনার টিডিএস হচ্ছে, আপনি একজনের কাছে টাকা ইনকাম করতেছেন, সে আপনার বিল পেমেন্ট দেওয়ার সময় কি করতেছে, ট্যাক্স কেটে রাখতেছে। যেমন আমরা যারা প্রফেশনাল, আমাদের আমাদের পেমেন্ট পেমেন্ট দেওয়ার সময় তারা কি একটা ট্যাক্স কেটে রাখে, সেই ট্যাক্সটা তারা আমাদের পক্ষে গভর্নমেন্টের কাছে জমা দেয়, আমাদের পক্ষে তারা সেটা গভর্নমেন্টকে জমা দেয়, ঠিক আছে? তো এইরকম যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি আপনার উম, এই আমাদের মোট আয় পরিগণনা হওয়ার পরে সেখান থেকে বাদ যায়। তারপরেও যদি আরো ট্যাক্স ট্যাক্স দেওয়ার মতো থাকে, আমার আমার মনে করেন প্রদেয় কর আসছে, আমার মোট আয়ের উপরে প্রদেয় কর আসছে 5 লক্ষ টাকা। আমার বিনিয়োগজনিত কর রেয়াত যদি আমি যেটাই পাই ওই তিনটা অনুসারে, সেখান থেকে ওই 5 লক্ষ টাকা থেকে আমার সেটা বাদ গেল। সে সে ফর এক্সাম্পল আমি 15,000 টাকা পাইলাম, তাহলে 5 লক্ষ থেকে 15,000 টাকা বাদ গেল। 15,000 টাকা বাদ যাওয়ার পরে আমার কি, আমার প্রদেয় কর বেরোলো। সেখান থেকে আমি যে অগ্রিম কর টিডিএস যেগুলো আমার পক্ষে মানুষ, আমি বিভিন্ন জায়গায় অগ্রিম দিয়ে আসছি, আমার আমার টাকা দেওয়ার সময় মানুষ কেটে রাখছে, সেইটা বাদ যাচ্ছে। বাদ যাওয়ার পরে তখন দেখা গেল যে আমি হয় ট্যাক্স বেশি দিয়ে আসছি, 5,000, 10,000, 15,000 টাকা, আর না হলে পরে আমি কি 5, 10, 15,000 টাকা আর ট্যাক্স আমার দিতে হবে। সেইটা হচ্ছে তখন আমার নেট পেয়েবল কর, অর্থাৎ সব সমন্বয় করার পরে। তাহলে এই সমন্বয় স্টেজে 1 নম্বর হচ্ছে আমার মোট আয় পরিগণনা, 2 নম্বর হচ্ছে আমার উম, ওই কর পরিগণনা, আমি কত টাকা কর দিব। সেই কর পরিগণনায় কম্পিটিশন অফ ইনকাম ট্যাক্সে যাওয়ার আগে আমার বিনিয়োগজনিত কর রেয়াতের সুযোগ সুযোগ আছে, সেই বিনিয়োগজনিত কর রেয়াত আমি কিভাবে নিব সেই সম্পর্কে আপনার কি ধারণা নিতে হবে। এখন আসেন আহ আপনার আইনে আইনে যে বিষয়টা বলা আছে, আমি একদম টু দি পয়েন্টে আপনাদেরকে বোঝানোর জন্য আহ, আহ, যাতে আপনি আজকে বলার পরে কালকে আপনি আর ভুল না করেন, সেই জন্য আপনাকে ষষ্ঠ তফসিলটাও দেখাই দিচ্ছি। ষষ্ঠ তফসিলে কি আছে সেটাও আপনাকে দেখাই দিচ্ছি।
তফসিলে কি বলা আছে সেটা আপনি দেখে নেন। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে আয়কর আইন 2023, আয়কর আইন 2023-এর সেকশন 78 সেখানে আমরা জানলাম বিনিয়োগজনিত কর রেয়াত সম্পর্কে। অর্থাৎ আমরা মোট আয়ের উপরে 3%, আমার বিনিয়োগজনিত টাকার উপরে 15% এবং 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম সেইটার উপরে আমি বিনিয়োগজনিত, অর্থাৎ আমার প্রদেয় কর থেকে সেই টাকাটা বাদ যাবে, অর্থাৎ আমি সেটা ট্যাক্স ইনসেন্টিভ পাচ্ছি। সেখানে বলা আছে কি, আপনার ওই ধারায় কি বলা আছে, দেখেন আবার দেখাই আপনাদেরকে। 78, সেকশন 78। কিসের 78? আয়কর আইন 2023-এর সেকশন 78। এখানে বিনিয়োগজনিত কর রেয়াত সম্পর্কে বলা আছে, যেটা আমি এতক্ষণ বললাম শুরু থেকে, এটার উপরে আমি আছি। এই যে মোট আয়ের উপরে 3%, আর এই যে বিনিয়োগের উপরে 15%, আর এই যে 10 লক্ষ টাকা, এই তিনটার মধ্যে যেটা কম সেটা আমি বিনিয়োগ করে পাবো, সেটা আমার বিনিয়োগজনিত কর রেয়াত। তাহলে কি বলছে এখানে, আমি যখন 3% চার্জ করবো আমার মোট আয়ের উপরে, সেখান থেকে আবার এটারও কন্ডিশন, কর অব্যাহতিপ্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য, এরূপ এরূপ আয়, ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়া পরিগণিত মোট আয় সেটার উপর 3% হবে। আর কি বলছে, কোন আয় বর্ষের ষষ্ঠ তফসিলের অংশ 3 অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমাণ। তাহলে এখানে আইনে কি বলা আছে, ষষ্ঠ তফসিলের 3 অংশ। ষষ্ঠ তফসিলের 3 অংশে কি বলছে, এই যে ষষ্ঠ তফসিল, আয়কর আইন 2023, আয়কর আইন 2023-এর ষষ্ঠ তফসিল দেখতে পাচ্ছেন। এই ষষ্ঠ তফসিলে বলা আছে কর অব্যাহতি, কর রেয়াত ও ক্রেডিট সম্পর্কে। কর অব্যাহতি, কর রেয়াত এবং ক্রেডিট সম্পর্কে এই ষষ্ঠ তফসিলে বলা আছে। ঠিক আছে? তাহলে এখন এখানে কি, এইটার এটার কার্যক্রম শুরু হয়েছে 76 থেকে, অর্থাৎ আমরা পড়লাম হলো 78। তার আগে আরো দুইটা সেকশন আছে, 76, 77, সেইগুলো সম্পর্কে আমরা যাব। তার আগে আমরা এই 78-এ যা বলা হয়েছে, তাহলে ষষ্ঠ তফসিলের কোন অংশের কথা বলা হয়েছে, কে বলতে পারবে? বিনিয়োগজনিত বিষয় বা জানার জন্য ষষ্ঠ তফসিলে, এটা হলো প্রথম অংশ। কোন অংশে যেতে হবে, কে বলতে পারবে? কোন অংশে যাইতে হবে আমাদের? 3 অংশে। 3 অংশে। আর তাহলে অংশ আমরা 6-এর প্রথম অধ্যায়। হ্যাঁ, আমরা আগে অংশ 3-এ যাইতে হবে। ঠিক আছে, আমাকে আগে অংশ 3-এ যাইতে হবে। তোমার মাউস কাজ করতেছে না কেন? স্যার অংশ 3-এ তো কর আপিল ট্রাইব্যুনাল। ষষ্ঠ তফসিলের অংশ 3।
আমি বের করতেছি, বের করে দেখাচ্ছি। এটা হলো অংশ 2। অংশ 2, মোট আয় হইতে বিয়োজন। মোট আয় থেকে কি কি বিয়োগ বিয়োগ যাবে সেটা। ঠিক আছে, এই যে অংশ 3। অংশ 3 দেখা যাচ্ছে। ষষ্ঠ তফসিলের অংশ 3, সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয়। এখানে দেখেন কি বলা আছে। হুম এইটা কিন্তু কোশ্চেনে চলে আসতে পারে। আপনার বিনিয়োগ, উম, বিনিয়োগ ব্যয়, বিনিয়োগজনিত কর রেয়াত, এইটা যখন আপনার কাছে বলবে, তখন আপনি আপনার উত্তরের মধ্যে আয়কর আইন 2023 দিয়ে শুরু করবেন। সেটার সেকশন 78-এ বলা আছে বিনিয়োগজনিত কর রেয়াত সম্পর্কে। সেইখানকার একটা অংশ আবার তফসিল 6-এর অংশ 3। এই যে এটা তফসিল 6-এর অংশ 3। এইখানে সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয়। এখানে কি কি বলা আছে দেখেন। প্রয়োগ, প্রয়োগ বলা আছে কি, এই অংশ কোনো নিবাসী স্বাভাবিক করদাতা, কোন নিবাসী স্বাভাবিক করদাতা এবং অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতার ক্ষেত্রে প্রযোজ্য হইবে। কন্ডিশন নাম্বার 1, বিনিয়োগজনিত কর রেয়াত শুরু হবে কার জন্য? কে পাবে? কে পাবে? নিবাসী স্বাভাবিক করদাতা এবং অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, এই বিনিয়োগজনিত কর রেয়াত। মানে বিনিয়োগ করলে সে কর রেহাই পাবে, এটা অন্য কেউ পাবে না। কোনো হংকং থেকে বাংলাদেশে এসে সে নিবাসী হইলেও পাবে না। ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে আছে 10 বছর ধরে নিবাসী, নিবাসী করদাতা, কিন্তু সে এই বিনিয়োগ জনিত কর রেয়াত পাবে না। বুঝা গেল? তারপরে আসেন, আরেকবার একটু বলবেন কারা পাবে? একটু আরেকবার একটু বললে ভালো হতো। এই যে উম, এটা আমি কোথা থেকে পাইলাম? এই এই লেখাটা, এই লেখাটা পাইলাম হলো এই যে এখান থেকে, এই যে এখান থেকে 78 থেকে। 78-এ কি বলা আছে? কর রেয়াত, কর রেয়াত সম্পর্কে বলা আছে। এই দেখেন এইখানে, কতিপয় বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত। এটা সেকশন 8-এ বলা আছে, সাধারণ কর রেয়াত। ঠিক আছে, এই সাধারণ কর রেয়াত সম্পর্কে সেকশন 77-এ যেটা বলা আছে সেইটার অর্থাৎ এই যে খ, 15% বিনিয়োগ, বিনিয়োগের 15%, বিনিয়োগের উপরে 15%, সেইটা কিভাবে নির্ধারিত হবে সেইটা বের করতে গিয়ে, সেটা বের করতে গিয়ে আমার এই ষষ্ঠ তফসিলে যাওয়া লাগতেছে। এই যে এখানে বলে দিছে না, ষষ্ঠ তফসিলের অংশ 3-এ নির্ধারিত সীমা। ষষ্ঠ তফসিলের অংশ 3-এ নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা, এই সেইটা হলো এইটা। এই যে এটা ষষ্ঠ, ষষ্ঠ তফসিলের অংশ 3, এইখানে সাধারণ কর রেয়াতজনিত প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয় সম্পর্কে পরিষ্কার করছে আয়কর আইনে। কি বলছে? 1 নম্বরে, এই অংশ কোনো নিবাসী স্বাভাবিক করদাতা এবং অনিবাসী বাংলাদেশি স্বাভাবিক করদাতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে আমরা কালকে আমরা হোমওয়ার্ক হোমওয়ার্ক নিলাম, নিবাসী করদাতা, অনিবাসী করদাতা, কালকে হোমওয়ার্ক নিলাম না? এবং ওইটা কিন্তু গতকালকে আমরা পড়ছি, নিবাসী করদাতা কাকে বলে, অনিবাসী করদাতা কাকে বলে। আচ্ছা, সেই তাদের ক্ষেত্রে বলছে যে এই নিবাসী এবং অনিবাসী স্বাভাবিক করদাতা হইতে হবে, এবং বাংলাদেশের বাইরের কেউ যদি আপনার নিবাসী করদাতা হয় সে এই সুবিধা পাবে। এটা শুধুমাত্র স্বাভাবিক করদাতা, স্বাভাবিক নিবাসী করদাতা এবং অনিবাসী বাংলাদেশি করদাতার ক্ষেত্রে প্রযোজ্য। যে লোক দেশের বাইরে থাকে, 183 দিন যে বাংলাদেশে থাকে না, কিন্তু তার বাংলাদেশের ট্যাক্স রিটার্ন জমা হয়, সে বিদেশ থেকে টাকা পাঠায়, এখানে সে বিনিয়োগ করে, সে পাবে বিনিয়োগজনিত কর রেয়াত। কিন্তু একজন ইন্ডিয়ান, একজন চাইনিজ, হম এই বাংলাদেশে এসে চাকরি করে, ব্যবসা করে, সে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে, সে কোনো রেয়াত পাবে না।
ক্লিয়ার ভাই? ক্লিয়ার ক্লিয়ার। এবার আসেন পরে 2 নাম্বার। 2 নাম্বারে কি বলছে? সাধারণ কর রেয়াত প্রযোজ্য এইরূপ অনুমোদনযোগ্য বিনিয়োগ ও ব্যয়। তাহলে সেগুলা কি? নিম্নবর্ণিত বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত প্রযোজ্য হইবে। নিম্নবর্ণিত ব্যয়ের ক্ষেত্রে প্রথমে 1 নম্বরে কি বললো? কার উপর প্রযোজ্য হবে, কে পাবে এই বিনিয়োগজনিত কর রেয়াত, সেটা 1 নম্বরে বললো। আর 2 নম্বরে বলতেছে যে সাধারণ কর রেয়াত প্রযোজ্য এরূপ অনুমোদনযোগ্য বিনিয়োগ ও ব্যয় কি কি জায়গায় বিনিয়োগ করলে আপনি এই রেয়াতটা পাবেন সেই সম্পর্কে বলতেছে এখানে। আপনার কোথায় বিনিয়োগ করলে আপনি এই জায়গায় সুবিধা নিতে পারবেন, সেটা কোথায় বিনিয়োগ করলে আপনি এটা পাবেন সেইটা এখানে বলছে। কি বলছে? তাহলে এটা বললো কিসে? ষষ্ঠ তফসিলের অংশ 3-এর সাবসেকশন 2-এ বলতেছে। আপনি এত কিছু তো আপনার মনে থাকবে না, কিন্তু মেসেজটা আপনার মনে থাকতে হবে। দুবাই বসে টাকা দিয়ে দিলেন, আপনি সেটা বিনিয়োগ করে পাবেন না, টাকাটা দিতে হবে বাংলাদেশ থেকে। ঠিক আছে? তারপরে কি 3 নম্বরে বলছে কোনো ব্যক্তি বিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যে কোনো পরিমাণের অর্থ হইতে চাকরির শর্তাবলী অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ অথবা তার স্ত্রী বা সন্তানদের নিরাপত্তা বিধানের জন্য কর্তৃক কর্তনকৃত অর্থ, সেটাও কি বিনিয়োগ ভাতা হিসেবে গণ্য হবে? যেগুলা গভর্নমেন্ট কেটে রাখতেছে সেটা তার বিনিয়োগজনিত, যেমন প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটে না, এরকম প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, সেখানে কি এরকম গভর্নমেন্ট যদি কোনো টাকা কাটে সেগুলোর উপরে, যেমন এই যে এখানে নিচে আবার বলছে যে তবে শর্ত থাকে যে উক্তরূপ প্রাপ্য অর্থ বেতনের 1/5 অধিক হবে না। আপনি যে বিনিয়োগ দেখাবেন সেটা আবার কি আপনার মোট যে বেতন, হ্যাঁ, সেই বেতনের 5/1 বেশি হইতে পারবে না। ঠিক আছে? 4 নম্বরে বলছে প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925 এর বিধানাবলী প্রযোজ্য এরূপ যে কোনো তহবিলে করদাতার চাঁদা বাবদ প্রদেয় অর্থ, এটা তার বিনিয়োগ বাবদ সে রেহাই পাবে, প্রভিডেন্ট ফান্ডে তার জমা টাকা। তারপরে কি বলছে? দ্বিতীয় তফসিলের অংশ 3-এ বর্ণিত সীমা সাপেক্ষে কোনো ভবিষ্যৎ তহবিলের করদাতা অংশগ্রহণকারী হইলে উক্ত তহবিলের করদাতা বা তার নিয়োগকারী কর্তৃক পরিশোধিত অর্থ যাহা চাঁদা হিসেবে প্রদত্ত হয়েছে, অর্থাৎ ওই যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা নিয়োগকর্তা দেয় সেইটা। তারপরে বলছে কি অনুমোদিত কোনো বার্ধক্য তহবিলে করদাতা অংশগ্রহণকারী হইলে উক্ত তহবিলের তৎকর্তৃক বার্ষিক সাধারণ চাঁদা হিসেবে পরিশোধকৃত অর্থ, এটাও বিনিয়োগ হিসেবে গণ্য হবে। তারপরে কি আর আছে? কোন আয় বর্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ যথা কি কি আয় বর্ষে কি কি বলছে যে কোনো আয় বর্ষে নিম্নবর্ণিত ক্ষেত্রে বিনিয়োগকৃত কোনো অর্থ যথা অনধিক 5 লক্ষ টাকার কোন সরকারি সিকিউরিটিজ, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি দেখাতে পারবেন সরকারি সিকিউরিটি কেনার টাকা, বিনিয়োগজনিত কর রেয়াত 5 লক্ষ টাকা পর্যন্ত দেখাতে পারবেন। কোন আর্থিক প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার কর্তৃক স্বীকৃত ইউনিটে যদি আপনি বিনিয়োগ করেন, কোন আর্থিক প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার কর্তৃক স্বীকৃত ইউনিট খালি কর্তব্য মানে ফেলাপ কম আছে একটু। সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড, ইটিএফ, যৌথ বিনিয়োগ স্কিম, এইগুলো আপনি কি বিনিয়োগ হিসেবে দেখাইতে পারবেন। শর্ত হলো যে 5 লক্ষ টাকা পর্যন্ত দেখাইতে পারবেন, 5 লক্ষ টাকার বেশি দেখাইতে পারবেন না। তারপরে কি আছে? গতে আছে কোন তফসিলি ব্যাংক, গতে আছে কি কোন তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্পন্সরকৃত ডিপোজিট পেনশন স্কিমে বা মাসিক সঞ্চয় স্কিমে জমাকৃত অনধিক 1,20,000 টাকা, মানে আমরা যেগুলোকে এফডিআর বলি, ফিক্সড ডিপোজিট মাসে মাসে জমা দেই, একটা আয় বছরে আপনার তফসিলি ব্যাংকের
এরকম কোন স্কিমে আপনি টাকা জমা দিলে সেটা গণ্য হবে সর্বোচ্চ 1,20,000 টাকা। তাহলে আপনার যত টাকাই থাকুক আপনি 1,20,000 টাকার বেশি বিনিয়োগ করতে পারবেন না। অর্থাৎ মাসে সর্বোচ্চ 10,000 টাকা আপনি কি করতে পারবেন, ওখানে বিনিয়োগ করতে পারবেন। এটা আপনার বিনিয়োগ হিসাবে গণ্য হবে। 9 কি বলছে, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জের অধীন পরিচালিত কোনো স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজ বিনিয়োগ অর্থাৎ শেয়ার মার্কেটে বিনিয়োগ। 8 নম্বর হলো শেয়ার মার্কেটে বিনিয়োগ। 9 নম্বর বলছে করদাতা কর্তৃক কোনো দাতব্য হাসপাতালকে প্রদত্ত কোনো দান যাহা এরূপ অর্থ পরিশোধের 1 বছর পূর্বে সিটি কর্পোরেশন এলাকা বহির্ভূত এলাকায় স্থাপন করা হয়েছে এবং বোর্ড কর্তৃক এতদুদ্দেশ্যে অনুমোদিত হয়েছে। আবার রাজস্ব বোর্ড থেকে সেটা অনুমোদন নিতে হবে। কোনো দাতব্য প্রতিষ্ঠানে যদি আপনি কোনো ব্যয় করেন সেটা জাতীয় রাজস্ব বোর্ড যদি অনুমোদন দেয় আপনি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। 10 নম্বরে বলছে প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণে স্থাপিত কোনো সংগঠনকে করদাতা কর্তৃক দান হিসাব পরিশোধকৃত কোনো অর্থ যদি এইরূপ সংগঠন উক্ত দানের 1 বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় এবং এতদুদ্দেশ্যে সমাজ কল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। এখানে অনুমোদনের বিষয় আছে। তারপরে কি করদাতা কর্তৃক জাকাত হিসাবে জাকাত তহবিলে অথবা চাঁদা তহবিলে জাকাত বা চাঁদা বা দান হিসাবে জাকাত তহবিল ব্যবস্থাপনা আইন 2023 দ্বারা বা উহার অধীন প্রতিষ্ঠিত কোনো দাতব্য তহবিলে পরিশোধিত যে কোনো পরিমাণ অর্থ। এখানে আবার ওপেন করে দেওয়া আছে, আপনি যে কোনো জাকাত তহবিলে এই যে জাকাত তহবিলে আপনি যেটা দিবেন সেটা কি আপনার বিনিয়োগ হিসাবে গণ্য হবে। 12 নম্বরে বলছে স্ত্রী সন্তান বা নির্ভরশীল অন্য কারো সুবিধা প্রতিবিধানার্থে কল্যাণ তহবিলে প্রদত্ত অর্থ অথবা যৌথ বীমা স্কিমের অধীন কোনো প্রিমিয়াম বাবদ পরিশোধিত অর্থ যদি এইরূপ তহবিল অথবা স্কিম বোর্ড কর্তৃক অনুমোদনযোগ্য অনুমোদিত হয়, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন থাকতে হবে। তারপরে 13 নম্বরে কি সরকার কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানের করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত অর্থ, যেগুলো সরকারের অনুমোদন আছে, যেখানে টাকা বিনিয়োগ করলে আপনি দান করলে পরে আপনি সেখান থেকে ইনসেন্টিভ পাবেন। তারপরে 14 নম্বরে বলছে স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান। স্বাধীনতা যুদ্ধের স্মরণে কোনো প্রতিষ্ঠান করা হয়েছে, সেখানে যদি কোনো দান দেন সেটাও বিনিয়োগ হিসেবে গণ্য হবে, বিনিয়োগজনিত কর রেয়াত পাবেন। তারপরে জাতির পিতার স্মরণে প্রতিষ্ঠিত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে কোনো করদাতা কর্তৃক অনুদান হিসাবে প্রদত্ত যে কোনো পরিমাণ অর্থ এই বিনিয়োগ হিসেবে গণ্য হবে। তাহলে কয়টা আইটেম এখানে দেখলাম? 15টা আইটেম। এই 15টা আইটেম সম্পর্কে যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে বিনিয়োগজনিত কর রেয়াত আপনি বিনিয়োগ যিনি করছে, আপনার করদাতা যে বিনিয়োগ করলো, এই 15টা আইটেম সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কি আপনি বিনিয়োগ রেয়াত সঠিকভাবে নির্ধারণ করতে পারবেন না। যেমন এখানে প্রাইজ বন্ডের কথা বলা নাই, আগে প্রাইজ বন্ড বিনিয়োগ হিসেবে গণ্য হইতো, প্রাইজ বন্ডের টাকা বিনিয়োগ হিসেবে দেখানো যাইতো, সেটা কিন্তু এখন নাই, প্রাইজ বন্ড নাই। আরো অনেক ছিল, সহজ সহজ জিনিস ছিল, সেগুলো সব বিলুপ্ত করে দেওয়া হয়েছে, মানে কর যাতে কেউ ফাঁকি দিতে না পারে। তাহলে এখানে কয়টা? 15টা শর্ত, 15টা কন্ডিশন। এই 15টা কন্ডিশন আজকের হোমওয়ার্ক থাকতেছে আপনাদের জন্য। আয়কর আইনের সেকশন আয়কর আইন 2023-এর সেকশন 78 সেইটা এবং ওইটার সংশ্লিষ্ট আয়কর আইনের 6ষ্ঠ তফসিলের অংশ 3-এ বর্ণিত এই 15টি অংশ 3-এ বর্ণিত এই 15টি স্কিম বা 15টি খাত বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনার এখানে কি প্রযোজ্য, এই বিষয়টা কি আপনাকে কর আইনজীবী হইতে হলে আপনাকে এটা জানতে হবে। এখান থেকে যে কোনো ফরম্যাটে যে কোনো ভাবে কোশ্চেন আসবেই, হয়তো রিপিটেশন হবে না, আগের বছর যেভাবে করা ছিল সেইভাবে হবে না, কিন্তু এই বিনিয়োগজনিত কর রেয়াত থেকে প্রশ্ন হবেই। আপনাদের আমি যে প্রশ্নগুলো সেদিন দিয়ে দিয়েছি
সেখানে দেখবেন যে বিনিয়োগজনিত কর রেয়াতের বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করা আছে। বুঝাইতে পারলাম ভাই? বিনিয়োগজনিত কর রেয়াত এটা হলো আজকে আমাদের আলোচনা এবং হোমওয়ার্ক, পরশু দিনের জন্য হোমওয়ার্ক, মঙ্গলবারের জন্য এটা হলো হোমওয়ার্ক। এখন আসেন এই মঙ্গলবারের হোমওয়ার্কের, তো এখন আমরা নিলাম এখান থেকে বিনিয়োগজনিত বিষয়। এখানে এখন আপনার ইটে কি বলছে, এই যে আপনার পরিপত্রে কি বলছে, পরিপত্রে কি কোনো চেঞ্জ আসছে? পরিপত্রে কি কোনো চেঞ্জ আসছে? পরিপত্রে কি কোনো চেঞ্জ আসলো? পরিপত্র এই যে 25-26 কর আয়কর পরিপত্র, এখানে এখানে কি বিনিয়োগ রেয়াত সম্পর্কে কিছু বলা আছে? অর্থাৎ আয়কর আইনের সেকশন 78 তফসিল 6-3 এইটার সাথে প্রত্যেক বছর কি হয়, এই এখানে বিনিয়োগজনিত কিছু কিছু কথাবার্তা থাকে। আপনি 25-26-এ কি আছে একটু দেখে নেন। 25-26-এ আচ্ছা, ইয়েতে এই বিনিয়োগজনিত কর রেয়াতে কোনো সংশোধনী আপনার 25-26 কর বর্ষে আসে নাই। 25-26 কর বর্ষে আসে নাই, বিনিয়োগজনিত কোনো সংশোধনী আসে নাই। তার মানে আমরা তখন যা পড়লাম সেটাই আছে, আয়কর আইন 2023-এ যা বলা আছে সেটাই আসলে আছে। আর 26-27-এ কি আছে? 26-27-এ আসছে কিনা দেখি। নাই, 27-28-27-28-এও কি কোনো সংশোধনী আসে নাই? তাহলে আয়কর আইন 2023-এর সেকশন 78 এবং আইনের ষষ্ঠ তফসিলের অংশ 3-এ বর্ণিত যে 15টি খাতের কথা বলা হয়েছে, সেই 15টি খাতের মধ্যে 1 নম্বরটা কি? 1 নম্বরটা কি কার কার মনে আছে, বলতে পারবেন কে? 1 নম্বরটা কি? জীবন বীমা প্রিমিয়াম স্যার। না না, 1 নম্বরটা হলো কার, কার উপরে প্রযোজ্য হবে, কে এই সুবিধাটা পাবে? 1 নম্বরে অনিবাসী স্যার। হ্যাঁ, সেই স্বাভাবিক ব্যক্তি করদাতা, স্বাভাবিক নিবাসী এবং অনিবাসী বাংলাদেশি অনিবাসী করদাতা এরা পাবে এই সুবিধাটা, আর কেউ পাবে না। আর 2 নম্বরে বলছে যে যাদের জন্য প্রযোজ্য, শর্ত দিয়ে দিছে, শর্ত সাপেক্ষে পাবে। ঠিক আছে, এইভাবে আপনার এই 15টা আইটেম আপনার ষষ্ঠ তফসিলে কি বলা আছে ডাইরেক্ট কোশ্চেনই করতে পারে যে বিনিয়োগজনিত কর রেয়াত সম্পর্কে আইনের করা আয়কর আইনের বিধান কি। তাহলে এই এই কটা জিনিস আপনাকে বলতে হবে, বলার পরে সেকশন 78-এ গিয়ে যেটা বলছে
সেটা দিয়ে আপনার কনক্লুশন শুরু করতে হবে এবং শেষ করতে হবে। ইন্ট্রোডাকশনও 78 থাকবে, কনক্লুশনও 78 থাকবে, মাঝখানে থাকবে হলো ষষ্ঠ তফসিলের অংশ 3-এর এই 15টা পয়েন্ট। ঠিক আছে, এখন আসেন কালকে কালকে যে বিষয়গুলা বলছি, সেখানে এই যে ষষ্ঠ তফসিলে আপনার কি দেখলেন? এই যে 15টা আইটেম, এই 15টা আইটেমের মধ্যে আপনার 15টা আইটেম যে আপনি দেখলেন, 15টা আইটেমের মধ্যে এই যে এখানে এই যে আমি যে এতক্ষণ ধরে বকবক করলাম, এই বকবকানির রেজাল্ট হলো আসলে ফিজিক্যাল সেশনে। ফিজিক্যাল সেশনে আপনি যখন থাকবেন তখন আপনার একটা মেন্টাল প্রস্তুতি থাকবে যে আমার তো কালকে সেশন আছে, ওখানে এই সমস্ত বিষয় তো আলোচনা আসবে, আমাকে জিজ্ঞাসা করতে পারে। কারণ আমি তো এখন এখানে কাউকে চিনতে পারতেছি না, আমি কিন্তু কাউকে বাই নেমে কাউকে ডাকতেও পারতেছি না। কিন্তু ফিজিক্যাল সেশনে যখন যাব, ওই সপ্তাহে একদিন, সেদিন কিন্তু আপনার এই বিষয়গুলা, এই যে অনলাইন সেশনে যে বিষয়গুলো নিয়ে কথা হবে, সেটার মানে অধিকতর ব্যাখ্যা হলো ওই দিন, মানে গিভ এন্ড টেক, আপনারা বলবেন আমি বলবো, এবং জায়গা পরিষ্কার হওয়ার যে বিধান সেটা। তাহলে এই যে 1 নম্বরের প্রয়োগ, আর 2 নম্বরে হলো প্রযোজ্য, কার উপরে প্রযোজ্য। ঠিক আছে, এইভাবে এই সেকশনটা পড়ে ফেলবেন। স্যার এই এক নম্বরে স্যার প্রয়োগের ক্ষেত্রে স্যার আচ্ছা, এক এটা নম্বরে অংশ 3 গেল। অংশ 3, তারপরে আছে হলো এই যে মোট আয় হইতে বিয়োজন, আপনার মোট আয় থেকে কি কি জিনিস বাদ যাবে। নিম্নবর্ণিত আয় মোট আয় হইতে বিয়োগ হইবে। কি কি জিনিস মোট আয় নির্ণয় করার সময় বিয়োগ হবে? কোন কর বসে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, এইখানে যেগুলো দিছে, এই যে এই সেকশনটাও আপনারা পড়ে ফেলবেন কালকের জন্য। মোট আয় হইতে বিয়োজন কি কি, এখানে এটা অল্প আছে, এটা পড়ে ফেলবেন। এই অল্প কয়টা কথা এটা আপনারা পড়ে ফেলবেন। তারপরে কি আছে, অংশ 1-এ কি আছে? অংশ 1টাই অনেক বড়। আপনার তফসিল, স্বাস্থ্য তফসিল, এটা কিসের উপরে? কর অব্যাহতি, কর রেয়াত এবং ক্রেডিটের উপরে। কর অব্যাহতি, কর রেয়াত এবং ক্রেডিটের উপরে হলো এই সেকশন, এই ষষ্ঠ তফসিল। কর অব্যাহতি, কর রেয়াত এবং কর ক্রেডিট, এই 3টা জিনিস ষষ্ঠ তফসিলের অংশ। ঠিক আছে, তাহলে এই যে মোট আয় পরিগণনা হইতে বাদ, কি কি মোট আয় গণনার সময় বাদ যাবে, এই বিষয়গুলো এখানে বলা আছে। তাহলে আপনি এই ষষ্ঠ তফসিল পুরোটাই কালকের জন্য হোমওয়ার্ক নেন, তাহলে আপনার অনেকটাই আপনার কাভার হয়ে যাবে। আপনি ইনকাম ট্যাক্সের যখন অঙ্ক করতে যাবেন, আপনার এটা কি কাভার হয়ে যাবে, আপনি এখান থেকে সবকিছু আনসার দিতে পারবেন। ঠিক আছে, এখন এখন আসেন, যারা এখন এই মুহূর্তে এখানে আছেন, আমাদের বিগত আলোচনা থেকে একটা 2টা বিষয় আমি জানার চেষ্টা করি। সেটা হলো অনিবাসী করদাতা বলিতে কি বোঝায়? যে কোনো একজন উত্তর দিবেন। অনিবাসী করদাতা, আমাদের নিবাসী এবং অনিবাসী, এটা তার অনিবাসী করদাতা সেকশন নম্বর 45-এ বলা হয়েছে যে এমন সহায়ক ব্যক্তি যিনি বাংলাদেশে ধারাবাহিকভাবে বা বিচ্ছিন্নভাবে 183 দিনের বেশি অবস্থান করেছেন। দ্বিতীয়ত, ধারাবাহিকভাবে সমষ্টিগতভাবে 90 দিন অবস্থান করেছেন এবং পূর্ববর্তী 4 বছরে 365 দিন বেশি অবস্থান করেছেন।
এরপর হলো যে হিন্দু স্বাভাবিক আহ, ব্যক্তি, ফার্ম বা এর হলো ব্যক্তি অথবা বাংলাদেশের অবস্থান করতে বিভিন্ন ধরনের কোম্পানি অথবা ট্রাস্ট কোম্পানি, এই ধরনের ব্যক্তিগুলো। আচ্ছা, আপনার প্রথম অংশ ঠিক আছে। এটা আমি আসলে কোশ্চেন করছি হলো অনিবাসী করদাতা বলতে কাকে বোঝায়, আপনি নিবাসী করদাতার ব্যাখ্যা দিচ্ছেন। তো যাই হোক, আপনি আপনার মনে আছে, এটাই জন্য ধন্যবাদ। যে এটার উত্তর হচ্ছে যে তো স্যার স্যার বলি স্যার বলি স্যার, এটা হলো আরেকটা, সেটা হলো যে মানে ব্যক্তি মানে স্বাভাবিক ব্যক্তি যিনি বাংলাদেশের নাগরিক, বিদেশে থাকে অথবা আমাদের বাংলাদেশের নাগরিক, স্বাভাবিক ব্যক্তি। হ্যাঁ, হ্যাঁ, এটা হলো আপনার ওই যে কি বলে, এরা এরাও নিবাসী করদাতা হিসেবে গণ্য হবে, এটা হলো আপনার উত্তর। যে স্যার তাহলে আপনি বলছিলেন অনিবাসী স্যার। করদাতা কারা? অনিবাসী করদাতা কারা? আমার প্রশ্নটা ছিল যে অনিবাসী করদাতা বলতে কি বুঝেন? যারা যারা বাংলাদেশে বাংলাদেশের নাগরিক। বসবাস করে না তারাই অনিবাসী করদাতা। এখানে আপনি যে উত্তরটা দিলেন এইটার বাইরে, অর্থাৎ যারাই নিবাসী করদাতা না, হ্যাঁ, যারাই নিবাসী করদাতা না তারাই অনিবাসী স্যার করদাতা। যারা স্থায়ীভাবে এই দেশে বসবাস করে না কিন্তু এই দেশ থেকে আয় করে, তারাই হচ্ছে অনিবাসী করদাতা। তাদের হ্যাঁ, মানে এই দেশ থেকে যে আয় করে সেটার জন্য তাদেরকে কর দিতে হবে। হুম, রাইট। আচ্ছা, এখন বলেন, এখানে আপনারা বোঝা গেল যে পড়াশোনা করতেছেন। এখন বলেন তো, আয় বর্ষ কাকে বলে, কে বলতে পারবেন? আয়বর্ষ অর্থ হলো করবর্ষের পূর্ব অব্যাহতি পূর্ব অর্থ বছর, কর বছরের অর্থাৎ পূর্ববর্তী অর্থ বছর, রাইট। স্যার আর কর বর্ষ কাকে বলে? করবর্ষ স্যার অর্থবর্ষ, অর্থাৎ আয় বর্ষের পরবর্তী এক বছর। হ্যাঁ, যেই বছরের আয় নিয়ে আমরা কর দিব সেটা জি স্যার। পরবর্তী বছরের হলো কর বর্ষ। এটাও আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, আপনারা পড়ছেন, ধন্যবাদ। আচ্ছা, এখন আসেন স্যার আরেকটা একবার বলবেন এটা, যে বছরে আচ্ছা, আরেকটা আয় বিষয় নিয়ে বলি। কর দিব। আপনার মোটর গাড়ি সংক্রান্ত বিষয়ে, মোটর জি গাড়ি স্যার। সংক্রান্ত বিষয়ে যে মানে অগ্রিম করের বিধান, এটা জি কি স্যার। মনে আছে আপনাদের? আচ্ছা আচ্ছা স্যার, 1500 সিসির বেশি হতে হবে। হ্যাঁ, মিনিমাম 1500 সিসি হইতে হবে। জি স্যার। 1500 সিসি থেকে এটার স্ল্যাব দেওয়া আছে, সেই স্ল্যাব অনুযায়ী আপনাকে মিনিমাম 1500 সিসির যানবাহন হইলে আপনার জন্য অগ্রিম কর প্রদত্ত হবে। এবং এটা 25-26-এ যা ছিল 27-28-এও তাই আছে, এটা কোনো পরিবর্তন হয় সেম সেম। সেম আছে। এখন আসেন, এটাও মনে হয় আপনাদের সবার মনে থাকার কথা, সেটা হচ্ছে যে 25-26 কর বর্ষে, 25-26 কর বর্ষে আপনার আয়কর শূন্য, মানে করমুক্ত আয়ের সীমা কত? 25-26 3,50,000। 3,50,000। এটা হলো স্বাভাবিক ব্যক্তির জন্য। জি স্যার, হ্যাঁ, স্বাভাবিক ক্ষেত্রে। আচ্ছা, এটা 26-27-এ এসে কত হয়েছে? 3,75,000। 3,75,000। ভেরি গুড। এখন আসেন তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 25-26-এ কত ছিল? 3,75,000 স্যার। 4,75,000। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 25-26-এ কত ছিল? 4,75,000। 4,75,000। আর 26-27-এ 5,00,000। 5 লাখ। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 5,00,000 স্যার। 25-26, 26-27, 5,00,000। 25। এবং 5 লাখ কতটুকু আর 5 শব্দ লাখ। আছে বিনয় হ্যাঁ, যোদ্ধা। এখন এই যে, হ্যাঁ, এই যে আপনারা বলতে পারতেছেন, এই বলতে পারার কারণ কি? কারণ আপনি পড়াশোনা করতেছেন, আপনি কর আইনজীবী হতে চান। এই সিমটমটা যখন আপনার মধ্যে তৈরি হবে, তখনই কি আপনি কর আইনজীবী হিসাবে পরীক্ষায় বসতে পারবেন, আপনি কর আইনজীবী হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এখন আমি আপনাদের যেহেতু প্রাথমিক স্টেজে আছি, প্রাথমিক স্টেজে আমি যেই এফোর্ট আপনাদেরকে দিচ্ছি প্রত্যেক দিন, এখন থেকে প্রত্যেক সপ্তাহে 3 দিন ভার্চুয়ালি দিব, আর শনিবারে দিব হলো ফিজিক্যালি। তাহলে কালকে সেশন নাই, পরশু দিন আবার আছে। তাহলে মাঝখানে একদিন কি করবেন, আপনি যে হোমওয়ার্ক গুলো দেওয়া হলো এই হোমওয়ার্ক গুলো পড়ে ফেলবেন।
পড়ে ফেলবেন, পড়ে আপনার হোমওয়ার্ক তৈরি করবেন, আপনার জানা বোঝা তৈরি করবেন। যেদিন শনিবারে ফিজিক্যাল সেশনে যাব, ফিজিক্যাল সেশনে যেহেতু প্র্যাকটিক্যাল সেশন, সেখানে আপনার আমার আমার মোট আয় নির্ণয় হবে কিভাবে, বিনিয়োগ 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 বিনিয়োগজনিত করের নির্ণয় হবে কিভাবে, মোট আয় মূল্যায়ন হবে কিভাবে, এই বিষয়গুলো মোটামুটি আপনার আসবে। এগুলো আসবে হলো প্র্যাকটিক্যাল সেশনে শনিবারে। আচ্ছা, আরেকটা সেশন আমাদের এই বিগত কয়েকদিনের সেশনের মধ্যে আমাদের ছিল, সেটা হচ্ছে যে আপনার আমি আমি বলছি যে এইটি কোশ্চেনটা খুব জরুরি আসতে পারে। সেটা হলো পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে। পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে একটা প্রশ্ন যদি আসে যে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে 26-27 কর বর্ষের আয় বিধান কি, করের বিধান কি মনে আছে কারো? এটা বলতে পারবেন? আচ্ছা, উম, আমি আজকে আবার বলি, এটা আপনার মনে রাখবেন। সেটা হচ্ছে যে 25-26 কর বর্ষ পর্যন্ত, অর্থাৎ এই বছর যারা আমরা রিটার্ন দিলাম, এই বছর পর্যন্ত এটা ব্যক্তি করদাতা হিসাবে, অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি করদাতা হিসাবে রিটার্ন জমা দেওয়া গেছে। আগামী বছর থেকে অর্থাৎ 26-27 এবং 27-28 কর বর্ষ থেকে এটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 27.5% ট্যাক্স দিতে হবে। কর আয়ের থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকবে 27.5% ট্যাক্স দিতে হবে। তাহলে যাদের পার্টনারশিপ ফার্ম আছে তাদের মাথায় বাড়ি হয়ে গেছে, এই বর্তমান এনবিআর এর চেয়ারম্যান তাদের মাথায় একদম বাড়ি দিয়ে বসাই দিল, যাতে আর কেউ এটা পার্টনারশিপ না করে। স্যার, এটা তাহলে কি স্যার অর্থায়ন প্রতিষ্ঠা পাওয়া যাবে এটা, এই কথাটা? হ্যাঁ, এটা আপনার ওই যে পরিপত্রের মধ্যে বলা আছে, পরিপত্রের মধ্যে আমি পড়াইছি, আপনাদের সেশন ছিল আজকে, আবার আপনারা পরিপত্র দেখে নিন, আপনাদের গ্রুপে সব দেওয়া আছে, সেখান থেকে এটা দেখে নিন। ঠিক আছে? তারপরে কি দেখবেন, এই যে কোম্পানিগুলার আপনার স্বাভাবিক ব্যক্তি ব্যতিরেকে অন্য যারা আছে তাদের ক্ষেত্রে মানে করের যে স্ল্যাব, এই করের স্ল্যাব থেকে কিন্তু কোশ্চেন হবেই। ব্যক্তিগত করের ক্ষেত্রে যেরকম হবে, কোম্পানির ক্ষেত্রে হবে, ট্রাস্টের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে বিধান যেগুলি দেওয়া আছে সেগুলো আপনার দেখতে হবে। সেগুলো যদি আপনি না দেখেন তাহলে কিন্তু হবে না। এই যে এই অঙ্কগুলো করাবো শনিবারের আগে আর 2টা সেশন আছে, অনলাইন সেশন। এই যে 15 সিসির গাড়ি সংক্রান্ত, এটা কিন্তু আপনাদের মুখস্থ করে ফেলতে হবে। এটা প্রতিদিন আলোচনা করার অর্থ হলো কত সিসি থেকে কত সিসি পর্যন্ত এই যে অগ্রিম কর, এটা আপনার মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? এটা মুখস্থ থাকতে হবে, মুখস্থ না থাকলে কিন্তু আপনি লিখতে পারবেন না। তারপরে এই যে গাড়ি সংক্রান্ত বিষয়ে যেটা বলা হয়েছে, এটা এখানে আয়কর আপনার ইয়ের ক্ষেত্রে চার্জ সম্পর্কে কি বলা হয়েছে সেটা দেখবেন। তারপরে এই যে কর, কার কার জন্য কত কি পরিমাণ কর, কোম্পানির জন্য 25-26 কর বর্ষের করের হার, কোম্পানির জন্য 25-26 কর বর্ষেও আছে, আবার কি 26-27 কর বর্ষও আছে। এগুলো আপনারা কি দেখে ফেলবেন, প্রতিদিন দেখবেন। এই যে তারপরে তার আগে কি আছে, আপনার ট্রাস্ট, তহবিল, ভবিষ্যৎ সংঘ, সমবায় সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এদের ট্যাক্সের হার দেওয়া আছে, এরা কে কতটুকু ট্যাক্স দিবে সেটা বলা আছে এখানে। ঠিক আছে? তারপরে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ন্যূনতম কর সম্পর্কে। আপনার ন্যূনতম করের বিধান কি 25-26-এ কি কে ছিল, কি ছিল বলতে পারবেন কেউ? 3000। 3000 ছিল কার? এটা হচ্ছে ঢাকার বাইরে যারা যারা পৌরসভায় বা অন্যান্য সিটিতে থাকে স্যার, সিটি কর্পোরেশন ব্যতীত। হ্যাঁ, আর ঢাকা চট্টগ্রাম 5,000, আদার সিটি কর্পোরেশন 4,000, আর আদার দেন সিটি কর্পোরেশন 3,000। ভেরি গুড। এটা হলো 25-26 কর বর্ষের জন্য, তাই তো? 26-27 হলো যে যারা আগে কর দিয়েছে একবার তাদের জন্য 5,000 মিনিমাম,
আর নতুন করদাতার জন্য 1,000 টাকা। হ্যাঁ, তো ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এইভাবে মনে রাখতে হবে, এইভাবে মনে রাখতে হবে। আপনার প্রতিদিন আপনার এগুলো টাচে যখন থাকবেন তখন কি আপনার আপনার পরীক্ষা আপনার জন্য পরীক্ষাটা একদমই সহজ হয়ে যাবে। এই যে প্রতি সপ্তাহে যে আপনি 1-1.5 ঘন্টা আমার সাথে থাকতেছেন, সময় দিচ্ছেন, এখান থেকে আপনার যে চর্চাটা হচ্ছে, এই চর্চাটা আপনি ফিজিক্যাল সেশনে গিয়ে যখন 4-5 ঘন্টার একটা থাকবে, 3:30 থেকে 8:30 পর্যন্ত 3টা সেশনে আপনার এই এই যে আমরা যে আলোচনা কথাবার্তা বলতেছি এই সংক্রান্ত খুঁটিনাটি প্রশ্নোত্তর পর্ব থাকবে এবং বোঝাবুঝি থাকবে, মানে বোঝাপড়া থাকবে, যাতে করে আপনি যতটুকুর মধ্যে আমরা থাকবো ততটুকু আপনার মাথায় গেঁথে যায়। আপনি যদি স্যার স্যার বলেন। স্যার এই যে 26-27 অর্থ বছরে যে সর্বনিম্ন যে 5,000 এবং নতুন করদাতার 1,000, নতুন করদাতার যে 1,000 এটা যদি আয়কর সীমার মধ্যে না থাকে তাহলে কি তাকে 1,000 দিতে হবে? হ্যাঁ, ন্যূনতম কর দিতে হবে তাকে 1,000 টাকা। তার করযোগ্য আয় হইলেই করযোগ্য আয় নাই করযোগ্য তার আয় হয়েছে, করযোগ্য আয় হয়েছে, কিন্তু তার কি ওই হিসাব কিতাব করে দেখা গেল যে ওই যে পার্সেন্টেজ হিসাব করতে গিয়ে তার কি আর কোনো ট্যাক্স আসে নাই, তার ট্যাক্স 0 আসে, তার ক্ষেত্রে হলো 1,000 টাকা দিতে হবে। স্যার যদি কোনো সরকারি কর্মচারী হয় তার তো শুধু মূল বেতন এবং উৎসবটা পরিগণনা হয়। এখন এই দুইটা পরিগণনা দেখা যাচ্ছে তার ইনকাম ট্যাক্স এর মধ্যে 3,75,000 বা 3.5 লাখ যাই হোক একটার মধ্যে কোনোটার মধ্যে আসে না, তাতে কম আছে। সেই ক্ষেত্রে কি সে 1,000 জমা দিবে, ব্লাঙ্ক থাকবে তারটা শূন্য প্রতিবেদন? লাগবে না। মানে সরকারি কর্মকর্তা স্যার স্যার নতুন নতুন যদি হয় সে 1,000 টাকা দিবে। মানে তার ইনকাম হচ্ছে স্যার এই মধ্যে নাই। স্যার ট্যাক্স কাজ না করে ট্যাক্স লাভ, তাহলে তো স্যার লাগবে না। না, তার ধরুন ট্যাক্সেবল ইনকাম হইতে হবে, ট্যাক্সেবল ইনকাম হইলে হয়েছে, কিন্তু তাহলে হবে। জি স্যার, জি স্যার। কিন্তু তার ট্যাক্স 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 ক্যালকুলেশন করে দেখা গেল যে তার ট্যাক্স কি সব অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন সে দিবে আপনার তার প্রদেয় কর থাকতেছে না, তখন তার জন্য 1,000 টাকা। জি স্যার। আর পুরাতনদের জন্য হলো 5,000 টাকা। তাহলে এটা আপনাদের মনে আছে, আপনারা পড়াশোনা করতেছেন বোঝা যাচ্ছে, পড়াশোনা পড়াশোনা করতেছেন। আর এই যে স্ল্যাব, এই স্ল্যাবটাও কিন্তু মনে রাখবেন, স্ল্যাব 25-26 এবং 26-27 কিন্তু দুইটা দুই রকম। জি 25-26-এর স্যার। এটা হলো 25-26-এর 26-27-এরটা কিন্তু একটু অন্যরকম, সেইটা কিন্তু গুলাই ফেলবেন না। এই করের হার কিন্তু আপনার আহ, আপনি যেখানেই হাত দেন না কেন সেখানেই লাগবে। এই যে প্রতিদিন যে বিষয়গুলো আমি আলোচনা আনতেছি, এগুলো আপনি যেইখানেই যান না কেন, যেই প্রসঙ্গে যান না কেন, এটা হলো বেসিক কনসেপ্ট, বেসিক বিষয় নিয়ে আমি আলোচনা করতেছি। এই বেসিকটা যখন আপনার তৈরি হয়ে যাবে, বেসিকের সাথে সাথে আপনার কি কিছু কিছু বিষয় আসতেছে না, এই যে নিবাসী অনাবাসী আসলো, তারপরে কর অব্যাহতি, কর রেয়াত, এগুলো কিন্তু আপনাদের আসতেছে, আলোচনার মধ্যেই আসতেছে। এগুলো একদিনে কিন্তু আপনার মাথায় ঢুকবে না, রিপিটেডলি আপনার মাথায় ঢুকবে। আপনি ধরে নেন যে আপনার পরীক্ষা হবে মে মাসে, কুরবানি ঈদের আগে পরে, এবং সেইভাবে আপনি এখানে আপনার টাইমটাকে ইনভেস্ট করেন, সময়টা এখানে দেন। হ্যাঁ, আপনি করদাতা, আপনি যদি রিটেনে এবং ভাই ভাই পাস করে যান, রিটেনে পাস করলে ভাই ভাই পাস করার সম্ভাবনা অসম্ভব। তো আপনি রিটেনে পাস করলে দেখেন, আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, ডিসিটি এবং বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধিত লাইসেন্সধারী আইনজীবীদের সমতুল্য মানের আপনার নিজের যোগ্যতা তৈরি করতে পারতেছেন। আপনার নামের শেষে আপনি কর আইনজীবী লিখতে পারবেন, আইটিবি লিখতে পারবেন। এটা অনেক বড় সম্মান। এই সম্মান অর্জনের জন্য এটাকে একটা বিশেষ পরীক্ষা মনে করে আপনারা লেবার দেন, সময় দেন, শ্রম দেন, লেগে থাকেন, দেখবেন যে হয়ে গেছে। স্যার স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি। স্যার যে নিবাসী অনিবাসীর ক্ষেত্রে, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। জি স্যার, নিবাসী অনিবাসীর ক্ষেত্রে আপনি একটা কথা বলছিলেন যে যদি অনিবাসী যদি বিদেশি কেউ হয় তাহলে সেক্ষেত্রে
সে এই বিনিয়োগ ভাতার যে কর রেয়াতের যে বিষয়টা সেটা সে পাবে না। হুম। তাহলে আমি একটু স্যার জানতে চাচ্ছি যে নিবাসী ব্যক্তি সে বাংলাদেশি হতে পারে বা বিদেশি নাগরিকও বাংলাদেশে এসে কাজ করে এসে ইনকাম করতে পারে, অর্থাৎ হ্যাঁ। নিবেশির ক্ষেত্রে সেটা বাংলাদেশি হোক বা অন্য দেশের সিটিজেনও বাংলাদেশে এসে করলে সে বিনিয়োগ ভাতার উপরে কর রেয়াত পাবে, কিন্তু হ্যাঁ। অনিবাসীর ক্ষেত্রে শুধু বাংলাদেশি। অনিবাসী ক্ষেত্রে শুধু বিষয়টা তো এই তো বাংলাদেশে। স্যার, শুধু হুম। বাংলাদেশি, অর্থাৎ হ্যাঁ। সেক্ষেত্রে অন্য দেশের নাগরিক বা ভিনদেশি যদি অনিবাসী হয় সেক্ষেত্রে সে বিনিয়োগ ভাতার সুবিধাটা পাবে না, হ্যাঁ। এই তো স্যার। হুম। আচ্ছা, অর্থাৎ নিবাসীর ক্ষেত্রে বাংলাদেশি প্লাস অন্য সিটিজেন হতে পারে, সে কর রেয়াতে পাবে, কিন্তু অনিবাসীর ক্ষেত্রে শুধু বাংলাদেশি হতে হবে তাকে। হুম। জি স্যার, জি আমি ক্লিয়ার। এখানে এখানে এই যে এখানে একবার আমরা দেখে ফেলি, ভাই যে কোশ্চেনটা করলেন, বিনিয়োগজনিত কর রেয়াত এই আইনের বিধান সাপেক্ষে এবং ষষ্ঠ তফসিলের অংশ 3 এ নির্ধারিত সীমা, শর্তাবলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো বিনিয়োগ করা হইলে কোনো বর্ষে মোট আয়ের উপর প্রযোজ্য কর হইতে নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা। নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা বলতে আপনার এই যে কেউ, আপনি যেটা বললেন সেটা, যে কেউ নিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা হলেই সে বিনিয়োগজনিত কর রেয়াত পাবে। আর অনিবাসীর ক্ষেত্রে শুধু বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি করদাতা। ইয়েস, আপনার বোঝা সঠিক। জি আপনার এই স্যার, প্রশ্নের কারণে বাকিদের বিষয়টাও পরিষ্কার হয়ে গেল। জি স্যার। তাহলে আমি আসলে গতকালও আপনাদের সেশন করছি, গতকালকে আমি ডাক্তার সারাদিন ল্যাবে ছিলাম, আজকেও আমি একটু অসুস্থ বোধ করতেছি, কিন্তু যেহেতু আপনাদেরকে সেশন করাবো বলছি সেজন্য এই সেশনে আসছি। আমি আজকের সেশনটা, আপনাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের সাথে পরশুদিন সন্ধ্যায় আবার ইনশাল্লাহ দেখা হবে। আপনারা আমার কাছ থেকে সময় নিয়েছিলেন যে 7:30টার পরিবর্তে 8:30 হলে ভালো হয়। আমি দেখতেছি যে 7:30টার সময় বা অংশগ্রহণকারী হলো 50 জনের উপরে, আর 8:30টার সময় হলো তার অর্ধেক। তাহলে আমরা আসলে কোনটায় যাব, কোনটায় গেলে সুবিধা হবে আমাদের? তো 8:30। 8:30 হলে 8:30 সুবিধা স্যার। হয়? জি স্যার, 8:30। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আজকে সবাইকে এই সেশন ধৈর্য ধরে শোনার জন্য, আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে পড়বেন। আবার এই একটা বিষয়ের সাথে যতগুলো বিষয় সংশ্লিষ্ট, পুরো বিষয়টাই আমি আলোচনায় নিয়ে আসলাম যাতে আপনার কনসেপ্টটা পরিষ্কার হয়। রিপিটেডলি এটা নিয়ে আমরা যখন কথা বলবো তখন আপনি কি ইনকাম ট্যাক্সটা আপনার এই প্রত্যেকটা বিষয় মাথায় সেট হয়ে যাবে। আর 80-র মধ্যে 40 পাওয়াটা কিন্তু এত সহজও না। গত বছর অনেক পাশ করায় ফেলছে, এটাও অন্য কারণ। আপনি খুব সহজভাবে যদি নেন তাহলে কিন্তু কর আইনজীবী হইতে পারবেন। খুব শক্তভাবে এটা আপনাকে কঠিন পরীক্ষা হিসেবে আপনার সামনে নিতে হবে, তাহলে আপনি কর আইনজীবী হইতে পারবেন। বারবারই বলতেছি। ধন্যবাদ সবাইকে, সুস্বাস্থ্য, এবং আমাদেরকে এতক্ষণ আল্লাহ পাক একসাথে কথাবার্তা বলার জন্য, সেশন শেয়ার করার জন্য তৌফিক দান করলেন, এজন্য শুকরিয়া জানাই। সবাই সবার জন্য দোয়া করি, এবং পরশুদিন আমরা 8:30টার মধ্যে সেশনে জয়েন করি, যেন ঠিক 8:30টায় শুরু করতে পারি। ধন্যবাদ এবং ইনশাআল্লাহ। শুভরাত্রি সবাইকে। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।